আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পরিবেশ ও ভূমিরূপ। এটি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 নম্বর অধ্যায়। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো ভাইয়া 14 নম্বর অধ্যায়টি একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো এর ধারাবাহিকতায় আজকে আমি চেষ্টা করতেছি তোমাদের এই অধ্যায়টিকে, আজকে এই অধ্যায়ের অবশ্য প্রথম পর্ব আমরা আলোচনা করব এই অধ্যায়টিকে সহজভাবে। তো বন্ধুরা দেখো, প্রথমত তোমাদের এই অধ্যায়টিতে আসলে কি কি নিয়ে আলোচনা করা হবে সেটা একটু আমরা জানি। ভূগর্ভস্থ পানি, ধরন, সৃষ্টি এবং জলাধার, এরপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি, এরপরে ভূমিরূপ সৃষ্টিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, এরপরে ভূ বহিস্থ প্রক্রিয়া। আচ্ছা বন্ধুরা, তোমরা এগুলো একটু পড়ে নিও, আমি এতগুলো পড়ছি না। এখানে যে টপিকগুলো আছে এই সবগুলো টপিক কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব বা এই অধ্যায়ের মাধ্যমে আমরা শিখতে পারবো। এখন দেখো, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পৃথিবী পৃষ্ঠের 1/3 কম অংশ জুড়ে রয়েছে স্থলভাগ। তোমরা বন্ধুরা মনে রাখবা, স্থলভাগ মানে এটা আসলে মাটির উপরের অংশটাকে বোঝানো হয়, অর্থাৎ যেখানে পানি নেই। আমরা যেই মনে করো আমরা যার উপরে হাঁটাচলা করতেছি বা যেখানে আমরা ফসল ফলাচ্ছি, এটাকে বলবো কি আমরা স্থলভাগ। এটা আসলে কি প্রায় পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই স্থলভাগের ভূমিরূপ খুবই বৈচিত্র্যময়, অর্থাৎ এই যে ভূমিরূপ এটা আসলে অনেক বৈচিত্র্যময় একটা ব্যাপার। বিশ্বব্যাপী জলবায়ুর বৈচিত্র্য, দেখো প্রথমত কথাটা কি জলবায়ু। এখন জলবায়ু ব্যাপারটা কি সেটা একটু মনে রাখবা। জলবায়ু হচ্ছে কোনো স্থানের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। মনে রাখবা, 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকেই বলা হয় কি জলবায়ু। অর্থাৎ কোনো স্থানের যদি এরকম হয় 30 থেকে 40 বছরের একটা গড় আবহাওয়া, সেই ব্যাপারটাকে আমরা বলবো কি জলবায়ু। বলছে ভূ অভ্যন্তরের বিভিন্ন শক্তির কারণে স্থলভাগের ভূমিরূপে এই বৈচিত্র্য এসেছে। অর্থাৎ এই যে বলা হলো যে স্থলভাগে অসংখ্য বৈচিত্র্য রয়েছে, অনেক বৈচিত্র্য রয়েছে, সেগুলো কিন্তু আসলে ভূ অভ্যন্তরের বিভিন্ন শক্তির কারণে হয়েছে। একদিকে টেকটনিক প্লেট, তোমরা জেনে অবাক হবে যে টেকটনিক প্লেট ব্যাপারটা কি। তোমরা কিন্তু ইতোমধ্যেই অনেকেই জেনে যাবে, আর অনেকেই হয়তো বা জানো না। মনে রাখবা, টেকটনিক প্লেট হচ্ছে এক ধরনের প্লেট যেটা থেকে আসলে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই যে তোমরা ভূমিকম্প পড়ছো না, বা ভূমিকম্প সম্পর্কে তোমরা জানো না, যেখানে ভূমি অর্থাৎ মাটি কি থাকে, কাঁপতে থাকে। এই যে মাটির যে কম্পনটা, এটা কিন্তু আসলে সৃষ্টি হয় টেকটনিক প্লেটের কারণে। একটা টেকটনিক প্লেট যখন আর একটা টেকটনিক প্লেটের সঙ্গে ঘর্ষণ করে, তখন কিন্তু সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। অর্থাৎ মাটির মধ্যে বিভিন্ন প্লেট আছে বা বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলোকে বলা হয় কি টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্লেট সীমানা বরাবর বিভিন্ন ভূমিরূপ দেখা যায়। এই যে টেকটনিক প্লেটের গতির কারণে এখানে কিন্তু বলেই দিয়েছে, এই যে এর গতিটা মানে গতিশীল থাকা অবস্থায় একটা যখন আরেকটার সঙ্গে ধাক্কা লাগে বা তোমার হচ্ছে কম্পন সৃষ্টি হয়, সেই ব্যাপারটাকে আমরা বলি ভূমিকম্প। অন্যদিকে নিরক্ষীয় অথবা মেরু অঞ্চল এলাকায় জলবায়ুজনিত কারণে ভূমিরূপ অনন্য বৈশিষ্ট্য ধারণ করে। পৃথিবী পৃষ্ঠের স্থান হিসেবে 70%-এর বেশি জলভাগ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের প্রায় কত 70%, অর্থাৎ প্রায় 70% হচ্ছে কি জলভাগ বা পানির স্তর। শুধু তাই নয়, স্থলভাগেও ভূপৃষ্ঠের উপরে এবং নিচে বিভিন্নভাবে পানির অস্তিত্ব রয়েছে। অর্থাৎ স্থলভাগেও তোমার বিভিন্নভাবে পানির অস্তিত্ব রয়েছে। যেমন আমরা বলতে পারি নদী নালা, খাল বিল, তারপরে হচ্ছে সাগর মহাসাগর। এই যে ব্যাপারগুলো, বিভিন্ন ধরনের পানির স্তর বা অস্তিত্ব, এগুলো কিন্তু পাওয়া যায়। এই জলভাগ পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ু ব্যাপারটা কি বলে দিয়েছি, এবং ভূমিরূপ গঠনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। প্রত্যক্ষ মানে সরাসরি, আর পরোক্ষ মানে নিজে সরাসরি কাজ করবে না, কিন্তু অন্যের দ্বারা কাজটা করিয়ে নেবে, অর্থাৎ সে উপস্থিত থাকবে, সেটাকে বলে পরোক্ষ। কোনো স্থানের প্রাকৃতিক গঠন এবং পরিবেশ সেই স্থানে ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে। আবার অন্যদিকে নানান ধরনের ভূমিরূপ থাকার কারণে সেখানকার পরিবেশেও তার উপর প্রভাব পড়ে থাকে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের প্রথম টপিকটার নাম হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি বলতে কি বোঝানো হচ্ছে, নিচের পানি, মাটির নিচে যে পানিগুলো থাকে। দেখো এখানে ইংলিশও বলে দিয়েছে কি গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচে যে পানিগুলো থাকে সেটাকে বলা হয় কি ভূগর্ভস্থ পানি। এবার ভূগর্ভস্থ পানি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো।
তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে নদী নালা, খাল বিল, পুকুর ডোবা কিংবা রোদ হাওরের পানি দেখেছো। শুধু তাই নয়, নিশ্চয়ই বর্ষাকালে আকাশ ভেঙে বৃষ্টি হতেও দেখেছো। তাই তোমাদের ধারণা হতে পারে ভূপৃষ্ঠের স্থলভাগের এই পানি বুঝি পৃথিবীর পানির বড় একটা অংশ। ব্যাপারটা কিন্তু কি বলছে এখানে দেখো, আমরা কি করি, আমাদের নদী নালা, খাল বিল, পুকুর সব জায়গাতে অসংখ্য অনেক অনেক অগণিত পানি দেখতে পাই। আবার আমরা মাঝে মাঝে দেখি যে আকাশ থেকে তুমুল হারে বা মুষলধারে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমাদের মনে হতেই পারে যে এগুলোই বুঝি পানির সবচেয়ে বড় অংশ, মানে এটাই বুঝি ভূপৃষ্ঠের পানির সবচেয়ে বড় অংশ, এর চেয়ে বেশি পানি বুঝি স্থলভাগে আর নেই। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। এখানে দেখো পরে বলেই দিয়েছে যে আসলে এটি মোটেও সত্যি নয়। তাহলে সত্যিটা কি, এবার আমরা সেটা জানবো। এখানে দেখো তোমাদের এখানে একটা চিত্র দিয়েছে যে লোনা পানি হচ্ছে 98% আর হচ্ছে রোদ পানি, এটা তোমাদের এমনিতে একটা দিয়ে রাখছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে কি যে ভূপৃষ্ঠের এই পানি পৃথিবীর মোট পানির অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ, অর্থাৎ পৃথিবীর যে মোট পানি তার তুলনায় কিন্তু অনেক ক্ষুদ্র একটি অংশ এটা। আমরা যেগুলোর কথা বললাম যে নদী নালা, খাল বিল, রোদ হাওর বাওর, এগুলো যত পানি দেখি আমরা, এই পানি এত এত পানি কি জানো, পৃথিবীর মোট পানির খুবই ক্ষুদ্র একটা অংশ। তাহলে চিন্তা করো পৃথিবীর নিচে ভূগর্ভস্থ পানি কত বেশি আছে। তারপরও আমরা কিন্তু পড়ব পৃথিবীর মোট পানির 98% হচ্ছে সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি, অর্থাৎ পৃথিবীর যত পানি আছে তার মধ্যে 98%ই হচ্ছে কি সমুদ্রের লবণাক্ত পানি। লোনা মানে লবণাক্ত বোঝায়। মাত্র 2% পানি হচ্ছে কি স্বাদু পানি, অর্থাৎ আমরা যে পানিটা খাই, যে পানিটা আমরা পান করি, সেই পানিটাকে বলা হয় কি স্বাদু পানি। স্বাদু পানির এই 2%কে যদি 100 ভাগ ধরে নেই, তাহলে তার 69% রয়েছে বরফ বা হিমবাহ আকারে মেরু অঞ্চলে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, আমরা যে মাত্র 2% স্বাদু পানি পাচ্ছি, এই 2%টাকে এবার যদি আমরা 100% ধরে নেই, মানে ব্যাপারটা এরকম, আমরা ধরে নিচ্ছি 2% ইকুয়াল 100%, 2% ইকুয়াল 100%। তাহলে এই 100%-এর মধ্যে, মানে কিন্তু ওই 2%-এর মধ্যে, ওই 100%-এর মধ্যে আবার কি দেখো 69% হচ্ছে কি বন্ধুরা হিমবাহ বা বরফ জমে রয়েছে। অর্থাৎ এই 2%-এর মধ্যে আবার 69%, কারণ 2%কে আমি 100%-এর সঙ্গে তুলনা করেছি, তার মধ্যে 69% হচ্ছে কি হিমবাহ। অর্থাৎ হিমবাহ কিন্তু অনেক বেশি বা বরফ কিন্তু অনেক বেশি, যা কি মেরু অঞ্চলে রয়েছে, পৃথিবীর মেরু অঞ্চলে এবং উঁচু পর্বত শৃঙ্গে রয়েছে। বাকি 31%, এই যে 69-এর পরে বাকি থাকে কত 31%, এই 31%-এর মধ্যে আবার 30% পানি হচ্ছে কি ভূগর্ভস্থ পানি, মানে মাটির নিচের পানি, যেটি রয়েছে মাটির নিচে বলে দিয়েছে। বাকি 1% পানি হচ্ছে খাল বিল, নদী নালা, মেঘ, বৃষ্টি। তার মানে মাত্র 1% পানি হচ্ছে কি কোন 1%, এই 2%-এর 100% ধরে নিলাম, সেই 2%-এর মধ্যে 1% হলো কি নদী নালা, খাল বিল, মেঘ বৃষ্টির পানি, এটা হলো মাত্র 1%। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে আমরা বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখি। যখন স্থলভাগের উপর বৃষ্টিপাত হয় তখন আরও কিছু সময় পর পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে। মানে যখন পৃথিবীতে বা মাটির উপরে বৃষ্টিপাত হয় তখন আসলে কয়েকটা ঘটনা ঘটে, যখন বৃষ্টিপাত হচ্ছে তখন সহ কিছু সময় পর পর্যন্ত। তার মধ্যে প্রথম বলছে কি গাছপালা, গাছের ডালপালা, পাতা ইত্যাদির ভিতর দিয়ে অতিক্রম করে যে ঝরে পড়ে, মানে পানি ঝরে পড়ার কথা বলছে এখানে, ঝরে পড়ে বৃষ্টির পানি মাটি পর্যন্ত এসে পৌঁছে, একে বলা যেতে পারে উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহ। ভালো করে খেয়াল করো, মনে করো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিটা যদি গাছের উপর পড়ে, অর্থাৎ গাছের ডালপালার উপরে পড়লো, পাতার উপরে পড়লো, সেখান থেকে পানিটা যদি মাটিতে পড়ে, এই পানিটাকে কি বলা হয় উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহ। গাছপালার আবরণ না থাকলে বৃষ্টির পানির ফোঁটা সরাসরি উন্মুক্ত ভূপৃষ্ঠে আঘাত করতো। উন্মুক্ত মানে খোলা, তার মানে কি যদি গাছপালা না থাকতো, গাছপালা যদি না থাকতো বা গাছপালার আবরণ যদি না থাকতো, গাছপালার যে এই যে পাতা ডাল এগুলো যদি না থাকতো, তাহলে ওই পানিটা, বৃষ্টির পানিটা সরাসরি মাটিতে পড়তো না,
সরাসরি ভূমিতে পড়তো সেটাকে বলা হয়েছে কি উন্মুক্ত ভূপৃষ্ঠ, মানে খোলা জায়গাতে পড়তো। এরপরে দেখো দ্বিতীয়, বৃষ্টির পানির বড় একটি অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালায় যায় এবং সেখান থেকে প্রবাহিত হয়ে সাগর মহাসাগরে মেশে, একে বলে পৃষ্ঠতলীয় প্রবাহ। ব্যাপারটা খেয়াল করো, এখানে বলছে কি এই যে পানিটা যখন মাটিতে পড়লো, মাটির এই পানিটা কি হয় জানো, এই পানিটা ম্যাক্সিমাম পানিটাই মিশে যায় নদী নালা, খাল বিল, সাগর মহাসাগরে। আবার এই যে সাগর মহাসাগরে যে মিশে গেল, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, পৃষ্ঠতলীয় প্রবাহ। অর্থাৎ এই যে এই ধরনের পানির প্রবাহকে কি বলবো আমরা, পৃষ্ঠতলীয় প্রবাহ, মনে রাখবা। এরপরে দেখো 3, কিছু পানি ভূপৃষ্ঠস্থ মাটির ভিতর প্রবেশ করে থাকে, একে বলে অনুপ্রবেশ। ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দেখো মনে রাখবা, এই যে মাটির উপর যে পানিটা পড়ে, এই পানিটার কিছু পরিমাণ পানি কি হয়, মাটির নিচে চলে যায়, মাটির গভীরে চলে যায়, আর এই ব্যাপারটাকে কি বলে বন্ধুরা, অনুপ্রবেশ। এই পদ্ধতিতে পানি মাটির অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সঞ্চিত হয় এবং গাছ তার প্রয়োজনে গ্রহণ করতে পারে। ব্যাপারটা কেমন, ধরে নাও এটা একটা মাটির কণা, মানে এগুলো অসংখ্য মাটির কণা, এই যে অসংখ্য মাটির কণা, মনে করো এগুলো কি মাটির কণা। এই যে মাটির কণার মাঝের যে ফাঁকা অংশটুকু না, এই ফাঁকা অংশের মধ্যে কি থাকে, পানির কণাগুলো থাকে, পানির কণাগুলো কি থাকে, মিশে থাকে। এটা বুঝাইছে যে মাটির, এই যে দেখো যে মাটির অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে, এখানে ফাঁকা স্থানটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, তার ভিতরে যে পানিটা সঞ্চিত থাকে, সেই পানিটা কি করে, গাছ আবার মূলের সাহায্যে শোষণ করে। অর্থাৎ গাছ ওই পানিটাকে, মানে মাটির ভিতরে থাকা পানিটাকে মূলের সাহায্যে, তার মূলের সাহায্যে উপরে টেনে নেয় বা গাছ শোষণ করে, তার শারীরবৃত্তীয় কাজ চালায়। এই ব্যাপারটাকে কি বলা হচ্ছে, এই যে প্রয়োজনে কি বলছে, পানি গ্রহণ করতে পারে, মানে এটা উদ্ভিদের কথা বলছে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অংশ হচ্ছে কি, বাকি পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থান এবং ফাটল ভেদ করে কি বলছে, আরো গভীরে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসেবে সঞ্চিত হয়। এখানে শিলা বলতে কি বোঝায় জানো, এই শিলা কিন্তু কোনো মেয়ের নাম নয়, মনে রাখবা। এই শিলা হচ্ছে কি জানো, এই শিলা হচ্ছে মাটির বিভিন্ন স্তর, এটাকে আমরা বলি কি শিলা। শিলার ফাঁকা স্থান, মাটির বিভিন্ন স্তর বা মাটির কণাগুলোর মাঝে কি থাকে, ফাঁকা ফাঁকা স্থান থাকে বা ফাটল থাকে, এগুলোকে ভেদ করে কি করে, গভীরে প্রবেশ করে, মানে এগুলোকে ভেদ করে পানি গভীরে প্রবেশ করে এবং কি বলছে, ভূগর্ভস্থ পানি হিসেবে সঞ্চিত হয়, মানে মাটির নিচের পানি হিসেবে সঞ্চিত হয়। এক্ষেত্রে মাটি অথবা শিলার অভ্যন্তরের ফাটল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানগুলো সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। এরপরে বলছে, পানি ও ভূ অভ্যন্তরে প্রবেশ করার সময় যদি সেখানে কোনো অপ্রবেশ্য শিলা স্তরে পৌঁছায়। ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, অপ্রবেশ্য শিলা স্তর মানে কি জানো, যেই শিলা স্তরকে ভেদ করে পানি আর ভিতরে যেতে পারে না। ব্যাপারটা কেমন, ধরে নাও যে মাটির, মনে করো যে সাপোজ এরকম যে 1 ফিট নিচে, মাটির 1 ফিট নিচে একটা পলিথিনের বিশাল আস্তরণ আছে। এখন আমি যদি সেই জায়গার মাটির উপরে পানি দেই, সেই পানিটা কি হবে, এর গভীরতা সর্বোচ্চ 1 ফুট পর্যন্তই যাবে। কারণ পলিথিনকে ভেদ করে পানি কি নিচে যেতে পারবে না, কারণ পলিথিনকে ভেদ করে পানি নিচে যেতে পারবে না। তাহলে এই যে পলিথিনটাকে আমরা কি বলবো, অপ্রবেশ্য শিলা স্তর, যেটার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না। এই অপ্রবেশ্য শিলা স্তরে পৌঁছায় তখন পানি আর গভীরে যেতে পারে না, বরং সেই শিলা স্তরের উপরে অবস্থিত শিলা, অর্থাৎ সেই শিলা স্তরের উপরের শিলা, অর্থাৎ সেই শিলা স্তরের উপরে যে অংশটা থাকতেছে সেই শিলাটার কথা বলা হয়েছে এখানে। দেখো তোমাদের পরবর্তী অংশটা পড়লে আমরা বুঝে যাব। শিলার অবক্ষেপের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র এবং ফাটলের মাঝে জমা থাকে। অর্থাৎ ব্যাপারটা কেমন, এই যে দেখো তোমাদের এখানে চিত্রতে ভালো বুঝবা, এখানে দেখো চিত্রটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে মাটির গভীরে। এই যে দেখো, এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে অপ্রবেশ্য শিলা বা অপ্রবেশ্য স্তর। অর্থাৎ এটা মনে করো একটা পলিথিনের স্তর, যেটাকে ভেদ করে পানি আর নিচে যেতে পারবে না। তাহলে এই যে এই জায়গাতে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে এই অঞ্চলে, সেই অঞ্চলের পানিটা কি এই যে পলিথিনের নিচে কি আর যেতে পারবে না, পলিথিনের নিচে যেতে পারবে না। তার মানে কি পলিথিনের উপরেই মাটিগুলো থাকবে।
আর পলিথিনের উপরে যে মাটিগুলো আছে তার মধ্যে যে ছোট ছোট ছিদ্র আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে বা শিলার যে ফাটল আছে, এটাকে আমরা শিলা বলতে পারি। সম্পূর্ণ মাটির স্তরটাকে আসলে শিলা বলতে পারি আমরা। তো শিলার মধ্যে যে ফাটলগুলো আছে সেগুলোর মাঝে পানি জমা থাকে। এরপরে দেখো, এর ফলে যে ভূগর্ভস্থ জলাধার তৈরি হয় তাকে বলে কি অ্যাকুইফার। এটা মনে রাখবা। এই যে দেখো, এই যে পানিটা যখন নিচে ভেদ করে যেতে পারতেছে না তখন তার উপরে থাকবে, আর তখন একটা কি ভূগর্ভস্থ জলাধার, অর্থাৎ কি জলের আধার। জলাধার বলতে কি বোঝায়? জলের আধার মানে কি পানির আধার, পানির যেখানে আছে অনেক যে জলাধার সৃষ্টি হয় সেটাকেই বলা হয় কি বন্ধুরা? অ্যাকুইফার। আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় তার মাঝে পানি প্রবেশ ও সংরক্ষিত থাকতে পারে, তাই বালু, বেলে পাথর, চুনাপাথর প্রভৃতি দ্বারা গঠিত আলগা স্তর হলো অ্যাকুইফার হিসেবে কাজ করে। ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দেখবা যে বালি, তারপরে পাথর, পানি, তোমার হচ্ছে বেলে পাথর, চুনাপাথর, এগুলো কি পানি ধারণ করে রাখতে পারে। দেখবা বালির ভিতরে কিন্তু অনেক পানি ধারণ করে থাকে, বালি কিন্তু পানি ধারণ করে থাকে। আর এই যে বালির মাঝে, তারপরে বেলে পাথর, তারপরে তোমার হচ্ছে মাটি, পাথর, এদের মাঝে যে তোমার হচ্ছে পানিগুলো থাকবে, এই স্তরটা বা এই যে স্তরটা, বালির স্তরটাকে, এই স্তরটাকে আমরা কি বলবো? অ্যাকুইফার। মোট কথা অপ্রবেশ্য পর্দার উপর পর্যন্ত, অপ্রবেশ পর্দার উপর পর্যন্ত অংশটাকে বলে অ্যাকুইফার। তোমার হচ্ছে অ্যাকুইফার বা পানির যে স্তর। এখন অ্যাকুইফার কিন্তু আবার দুই ধরনের, এটা মনে রাখবা যে অ্যাকুইফার, এখানে দেখো প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলা স্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকুইফার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উন্মুক্ত, একটা হচ্ছে আবদ্ধ। এখন এই যে উন্মুক্ত অ্যাকুইফার কি, আবদ্ধ অ্যাকুইফার কি, এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমাদের এই চিত্র থেকে আমি একটু পরে আবারও বুঝিয়ে দিচ্ছি, আগে একটু করে আমরা বইটা পড়বো এবং বুঝবো। উন্মুক্ত অ্যাকুইফার, ভূগর্ভস্থ কোনো পানির স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যদি অনুপ্রবেশ্য শিলাস্তর থাকে তবে পানি সহজে তার ভিতর প্রবেশ করতে পারে। ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দেখো অনুপ্রবেশ্য মানে কি জানো? যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে সেটাকে বলে অনুপ্রবেশ, আর যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না তাকে বলে অপ্রবেশ। এই যে দেখো অপ্রবেশ্য স্তর, তার মানে এটা হচ্ছে কি অপ্রবেশ্য স্তর, এর ভিতর দিয়ে পানি আর প্রবেশ করতে পারবে না। কিন্তু এই যে উপরে আছে কি বালি, মাটি, বেলে পাথর, চুনা পাথর, তার মানে এর ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়? উন্মুক্ত অ্যাকুইফার। এই যে দেখো এখানে দেখিয়ে দিয়েছে, তার মানে অপ্রবেশ্য স্তরের উপরের অংশটা কি উন্মুক্ত অ্যাকুইফার। এই জন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেললেও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব। ইম্পর্টেন্ট কথা, দেখো আমরা যদি উপরে যে পানিটুকু আছে এই পানিটুকু যদি আমরা উপরে তুলে নেই, মনে করো একবারে বাহিরে তুলে নিলাম কোনো একটা যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাহায্যে, আবার যদি বৃষ্টিপাত হয় বা আবার যদি পানি হয় সেই পানিটা কি আবার ওই স্তরে চলে যাবে না, আবার নিচে চলে যাবে, তার মানে কি আবার ওই স্থানটা পানি দ্বারা পূর্ণ হবে, এটাই বলছে। অন্যদিকে ভূপৃষ্ঠ যদি কংক্রিটের হয়, কংক্রিট মানে সিমেন্ট, ইট পাথরের সিমেন্টে গড়া যদি হয়, রাস্তা, দালান, অন্যান্য স্থাপনার কারণে অপ্রবেশ স্তর সৃষ্টি হয়, যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না, এই যে অপ্রবেশ স্তর সৃষ্টি হয়, তবে উন্মুক্ত অ্যাকুইফারের পানি পুনরায় পূর্ণ হওয়া ব্যাহত হয়, অর্থাৎ তখন উন্মুক্ত অ্যাকুইফারে পানি থাকে না। ব্যাপারটা কেমন? এই যে আমি বললাম যে মাটির উপর থেকে যে স্তরটা অপ্রবেশ তার আগ পর্যন্ত অংশটাকে বলে উন্মুক্ত অ্যাকুইফার। এই যে উপর থেকে, এখন যদি ধরে নিলাম উপরেই আছে ইট পাথর সিমেন্টে গড়া, মনে করো যে পাকা রাস্তা বা পাকা বিল্ডিং, তাহলে